হাতে মাত্র একটা ছুটি, দূরে কোথাও বেড়াতে যেতে পারছো না, তাহলে চিন্তা নেই, আজকে ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওয় দেখাবো কলকাতার 3টি সেরা জায়গা। হ্যালো সবাইকে, আমি তোমাদের সকলের প্রিয় মনিকা। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিও কিন্তু থাকছে কলকাতার সেরা 3টে জায়গা। আমরা সবসময় কলকাতার বাইরে ঘুরতে পছন্দ করি, কিন্তু আমরা জানি না যে আমাদের কলকাতার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো একটা লোকেশনে গিয়ে কিভাবে তোমরা পর পর 2-3টে জায়গা ঘুরে নিতে পারো, সেটাই আমি আলোচনা করবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে অবভিয়াসলি বাজেট ফ্রেন্ডলি, মানে হাতে মোটামুটি 100 থেকে 150 টাকা হলেই কিন্তু এই 3টে জায়গা ঘোরা যাবে। আর এই 3টে জায়গার মধ্যে কিন্তু একটি জায়গায় টিকিট আছে 20 টাকা, বাকি দুটো জায়গা কিন্তু একদম ফ্রি অফ কস্ট। আমি তোমাদেরকে ঘোরাবো আজকে নর্থ কলকাতা, এবং এই ভিডিওর প্রথম স্থানে আমি যে জায়গাটি রেখেছি সেটি হলো সিদ্ধিবিনায়ক মন্দির, যেটি কলকাতার সবথেকে বড় গণেশ মন্দির। সিদ্ধিবিনায়ক মন্দিরে আসার সবথেকে সহজ পদ্ধতি হলো মেট্রো করে আসা। এছাড়াও কিন্তু আপনি চাইলে বাসে করেও আসতে পারেন। মেট্রো করে আসলে আপনাকে নামতে হবে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। এই মন্দিরটি মহাত্মা গান্ধী ও গিরিশ পার্ক মেট্রো স্টেশনের মধ্যবর্তী স্থলে অবস্থিত। এখন আমি আছি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। তো এখান থেকে অপোজিট এই যে রাস্তা পার হয়ে ওদিক থেকে গিয়েও কিন্তু আপনি সিদ্ধিবিনায়ক মন্দির যেতে পারবেন, আর এই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়েও কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দিরে যেতে পারবেন। আজকে আমি এসেছি সিদ্ধিবিনায়ক মন্দির, যেটা হচ্ছে কলকাতার সবথেকে বড় গণেশ মন্দির। উত্তর কলকাতার মুক্তারাম স্ট্রিটে এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি অবস্থিত। সিদ্ধিদাতা কথাটির অর্থ হলো কোনো কিছু সিদ্ধ করতে হলে অর্থাৎ পূরণ করতে হলে তার কৃপার প্রয়োজন। মন্দিরে প্রবেশের বাঁ দিকে রয়েছে বিনামূল্যে জুতা রাখিবার জায়গা, এবং যারা 2 চাকা ও 4 চাকা নিয়ে আসবেন মন্দিরের সামনে রয়েছে পার্কিং এর জায়গা। মন্দিরে প্রবেশের বাঁ দিকে দেখবেন ভোগ প্রসাদ কেনার কাউন্টার রয়েছে, ওখান থেকেও পূজা সামগ্রী কিনে পুজো দিতে পারেন। মন্দিরের ভেতরের কাজ খুবই সুন্দর। মন্দির হওয়ার পূর্বে এই প্রাসাদটি ছিল মল্লিক বাড়ির। এই বাড়িটি কেনেন 2015 সালে শ্রী রাধাশ্যাম গোয়েঙ্কা ও শ্রী রাধেশ্যাম আগরওয়াল নামে 2 ব্যক্তি। তারা ছিলেন 2 বন্ধু। বাড়িটির মধ্যে কিছু কিছু জিনিস পরিবর্তন করে বর্তমানে এই সিদ্ধিবিনায়ক মন্দির একটি ধর্মস্থানে রূপ দেন। 2020 সালে 28শে ফেব্রুয়ারি মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রতিদিন শত শত ভক্তরা সিদ্ধি লাভের আশায় এই মন্দিরে আসেন। আমরা জানি ইঁদুর হলেন সিদ্ধিদাতা গণেশের বাহন, তাই এই মন্দিরে আসার ভক্তরা ওনাদের মনোবাসনা ইঁদুরকে বলেন, যাতে ইঁদুর বাহন সিদ্ধিদাতা গণেশকে গিয়ে তার ভক্তের কথা বলতে পারেন। মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত, যেদিন খুশি আপনি এসে দর্শন করতে পারেন। কলকাতার এই গণেশ মন্দিরে যদি আপনি না আসেন তাহলে একবার চেষ্টা করবেন এই মন্দিরে ঘুরে যাওয়ার জন্য। শেষে গণেশজির প্রসাদী গ্রহণ করে আমি পরবর্তী স্থানে প্রস্থান করলাম। সিদ্ধিবিনায়ক মন্দিরের পর যে জায়গাটিকে আমরা দ্বিতীয় স্থানে রেখেছি সেই জায়গাটি হলো দ্য মার্বেল প্যালেস। এখন আমরা যাচ্ছি মার্বেল প্যালেস। সিদ্ধিবিনায়ক মন্দির থেকে মার্বেল প্যালেসের দূরত্ব পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। মার্বেল প্যালেস 19 শতকের একটি জমিদারি বাড়ি। প্যালেসের ভেতরে রয়েছে একটি সুন্দর মিউজিয়াম ও রয়েছে প্রাইভেট চিড়িয়াখানা। অবশ্যই এখানে আসার আগে কিন্তু আপনারা আইডি প্রুফ নিয়ে আসবেন। মিউজিয়ামের ভেতরে টিকিট মূল্য নেই, কিন্তু ফটো ও ভিডিও করা নিষেধ। 1835 সালে বাড়িটি রাজা রাজেন্দ্র মল্লিক নির্মাণ করেন। মার্বেল প্যালেসের মিউজিয়ামে রয়েছে ভারতীয় ও ইউরোপীয় শিল্পীদের আঁকা পশ্চিমা ভাস্কর্য, ভিক্টোরিয়ান আসবাবপত্রের টুকরো, ঘড়ি, ঝাড়বাতি ইত্যাদি। তারপর দেরি না করে চলে গেলাম প্যালেসের ভেতরে চিড়িয়াখানা দেখতে। এটি একটি প্রাইভেট চিড়িয়াখানা, এখানে কিন্তু কোনো টিকিট প্রাইস নেই। হাঁটতে হাঁটতে যদি আপনি ক্লান্ত হয়ে যান তার জন্য এই রকম সুন্দর রাজকীয় বসবার জায়গা রয়েছে। শোনা যায় আলিপুর চিড়িয়াখানা হওয়ার সময় এই রাজেন্দ্র মল্লিক ওনার এই চিড়িয়াখানা থেকে বেশ কিছু পশু পাখি সরকারকে দেন।
বর্ষায় কি সুন্দর ময়ূরের দেখা পেলাম, তাই না? মার্বেল প্যালেস প্রতিদিন খোলা থাকে, শুধুমাত্র মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত। মার্বেল প্যালেস ঘুরে এবারে আমরা যাব আমাদের তৃতীয় স্থানে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। মার্বেল প্যালেস ঘুরে আমাদের তৃতীয় স্থানে যে জায়গাটি রেখেছি সেটি হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তাহলে চলুন না আমাদের প্রিয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আপনারা কিভাবে আসবেন সেটা দেখাই। মহাত্মা গান্ধী গিরিশ পার্ক মেট্রো স্টেশনের মধ্যবর্তী স্থলে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি অবস্থিত। মার্বেল প্যালেস থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দূরত্ব পায়ে হেঁটে 3 মিনিট। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত। ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি। এই বাড়িটি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসাবে ব্যবহার করা হয়। এই বাড়িতে প্রথম ইউরোপীয় নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি হল রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি, বাংলার ইতিহাসের এক গর্বময় পর্ব। 1785 সালে নির্মিত জোড়াসাঁকো ঠাকুর বাড়িটি 35,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং 1962 সাল থেকে এই ভবনটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রূপ নিয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এন্ট্রি ফিস রয়েছে পার পার্সন 20 টাকা। একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকীতে আসলে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। রবি ঠাকুরের বাড়ির নিচের অন্দরমহল ঘোরাফেরা করে আমরা এবার চলে গেলাম ওপরের মিউজিয়ামের দিকে। মিউজিয়ামে রয়েছে কবির সঙ্গীত চর্চার ঘর, যে ঘরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, নিজস্ব পড়াশোনার ঘর ইত্যাদি। এই ঘরটি হলো কবির সঙ্গীত চর্চার ঘর। এই ঘরেই আছে হাতল ছাড়া কিছু চেয়ার। সঙ্গীত চর্চার পাশেই রয়েছে রবি ঠাকুরের পার্সোনাল রুম, যেখানে রয়েছে ওনার ব্যবহৃত কিছু আসবাবপত্র, পোশাক, কিছু ফটো ইত্যাদি। তারপর চলে এলাম রবি ঠাকুর যে বিছানাতে ঘুমাতেন। এই বিছানাতে বসেই হয়তো ওনার মাথায় কত কবিতা, কত নাটক ঘোরাফেরা করত। আমরা গিয়েছিলাম 22শে শ্রাবণ, তাই অনেকটা ফটো ভিডিও করতে পেরেছি। 22শে শ্রাবণ ও 25শে বৈশাখ ছাড়া বছরের বাকি দিনগুলোতে ফটো ভিডিও কিন্তু অ্যালাউ নয়। এই ঘরটি হলো কবির পড়াশোনার ঘর। এই ঘরে কত স্বনামধন্য ব্যক্তিদের আগমন ছিল। 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ বৃহস্পতিবার দ্বিপ্রহরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বারান্দাতে কবির শেষ বয়সে হার্ট সার্জারি হয় এবং হার্ট সার্জারি করেন ডক্টর ললিত মোহন ব্যানার্জি। তার একটি ছোট্ট মডেল এই বারান্দাতে রাখা আছে। রবি ঠাকুর আর বেঁচে নেই, কিন্তু বেঁচে আছেন উনি প্রত্যেকটি মানুষের মনে। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিও দেখে কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন, এবং এই 3টে জায়গার মধ্যে আপনার কোন জায়গাটি বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন। আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য যাতে বাজেট ফ্রেন্ডলি করা যায়, যাতে খুব কম টাকায় অনেক কিছু ঘোরা যায়, আমি সবসময় কিন্তু এটাই চেষ্টা করি। তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাইছো, কোন কোন জায়গায় আমি যাই, তোমরা চাইছো যে এই জায়গাগুলোতে ভিডিও তোমরা আরও দেখতে চাও, সেগুলো কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। তাহলে কিন্তু আমি সেই জায়গাগুলো অবশ্যই যাওয়ার চেষ্টা করব। এই ভিডিও চেষ্টা করলাম তোমাদের কাছে যতটা ইনফরমেশন দেওয়া যায়। যদি আমি কিছু মিস করে যাই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, স্টে টিউন, বাই।